আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে থেকে আমরা চতুর্ভুজ ও সামুদ্রিকের ক্ষেত্রফল অধ্যায়টি আলোচনা করব। দেখো, এই অধ্যায়টা যদি তোমরা বেসিক এবং সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, তা আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা কোনো ম্যাথে আটকাবে না। তো চলো আমরা এই বেসিক এবং সূত্রগুলো একটু আলোচনা করি। তো যেহেতু প্রথমে আমরা বলছি যে চতুর্ভুজ ও সামুদ্রিক ক্ষেত্রফল, তো আমরা চতুর্ভুজটা নিয়ে একটু আলোচনা করি। চতুর্ভুজটা কি? যে যে ধরো ৪ টি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বা সীমাবদ্ধ ক্ষেত্রফলই হচ্ছে কি চতুর্ভুজ। এটা তো তোমরা সবাই জানো, তাই না? দেখো যে ৪ টা AD, BC, CD, AD এই ৪ টি সরলরেখা দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ থেকে আমাদের কি শিখতে হবে? এখান থেকে ২ টা জিনিস মোটামুটি শিখতে হবে। সেটা হচ্ছে একটা কর্ণ আর হচ্ছে অফসেট। আমরা কর্ণের সাথে সবাই পরিচিত আছি, তাই না? দেখো কর্ণটা কি? কর্ণটা হচ্ছে কৌণিক বিন্দু হতে বিপরীত কৌণিক বিন্দু হতে চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু। কৌণিক বিন্দু কি? এই যে যে যেখানে কোণ উৎপন্ন করে এগুলো হচ্ছে কি কৌণিক বিন্দু। বিপরীত কৌণিক বিন্দু হতে সংযোজক সরলরেখা হচ্ছে কি কর্ণ। এই যে সংযোজক বিপরীত কৌণিক বিন্দু হতে সংযোজক সরলরেখা হচ্ছে কি কর্ণ। তো কয়টা কর্ণ হয়? D1 D2। আমরা কর্ণকে যদি D দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের কর্ণ হচ্ছে D1 D2। এবার আসি অফসেট। অফসেটটার সাথে তোমরা অনেকে অপরিচিত হতে পারো, তবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কর্ণ এবং অফসেট চেনা এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ। অফসেটটা হচ্ছে, দেখো কোন কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে অঙ্কিত লম্ব হচ্ছে কি অফসেট। দেখো একটা যদি এটা একটা কর্ণ হয়, BC একটা যদি কর্ণ হয়, তাহলে বিপরীত কৌণিক বিন্দু তার মানে কি এটা থেকে অঙ্কিত লম্ব, যে একটা লম্ব আঁকলাম এবং এটা থেকে আরেকটা লম্ব আঁকলাম, এই দুইটা লম্ব কি বলা হয়? অফসেট। অফসেটকে পি দ্বারা প্রকাশ করা। এটা যদি P1 হয়, এটা P2, তাহলে অফসেট হচ্ছে P1 P2। এবার আসি আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে। এই সূত্রগুলো যদি আয়ত্ত করতে পারো, আমরা বলছি যে সূত্রগুলো আয়ত্ত করতে পারলে তোমরা কোনো ম্যাথে আটকাবে না। দেখো প্রথম হচ্ছে চতুর্ভুজের একটি কর্ণ অফসেট দ্বয় দেওয়া থাকলে ক্ষেত্রফল। দেখো তো একটি কর্ণ বলছে আর অফসেট দ্বয় মানে কি দুইটা অফসেটের কথা বলছে, তাই না? একটি কর্ণ, তো কর্ণ কি? যে এটা একটা কর্ণ হয়, অফসেট কি হবে? এটা আমরা কর্ণটাকে D1 দ্বারা কি আইডেন্টি করি। বা দেখো এই যে এখানে একটা কর্ণ আর এখানে হচ্ছে P1, এটা হচ্ছে P2। যদি একটা কর্ণ এবং দুইটা অফসেট দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু D1 অফসেটের ইন্টু অফসেটের যোগফল। এবার দেখো ২ নম্বরে কি বলা আছে? চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করলে ক্ষেত্রফল। কর্ণদ্বয় মানে কি দুইটা কর্ণ কিভাবে লম্বভাবে দেখো এটা কি মানে এখানে দুইটা কি লম্বভাবে ছেদ করছে না? তো যদি চতুর্ভুজের কর্ণদ্বয়, যে এটা একটা কর্ণ এটা একটা কর্ণ, দুইটা কর্ণ লম্বভাবে ছেদ করছে আর এইভাবে ছেদ করলে আমাদের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল মানে কি হাফ ইন্টু এটাকে যদি D1 ধরো, এটাকে D2 ধরলে D1 D2। এগুলা সুন্দর করে নোট খাতায় তুলে রাখবা চিত্র সহকারে। বইতেও দেওয়া আছে, তোমরা তুলে নিতে পারো। দেখো এখানে হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রফল। অন্তর্লিখিত মানে কি ভিতরে, তার মানে কি বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ, যদি কোন চতুর্ভুজ থাকে তখন এটার ক্ষেত্রফল কি হবে? ধরো বৃত্তের ভিতরে A B C D, A B C D, A B C D ত্রিভুজের 4টি বাহু হচ্ছে A B C D। আমাদের ক্ষেত্রফল হচ্ছে অনেকটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মতো, S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C, S মাইনাস D। এই যে A B C D হচ্ছে বাহু, আর এই S টিকে, S টা তোমরা জানো যে অর্ধ পরিসীমা। পরিসীমা সমান কি? পরিসীমা সমান হচ্ছে সবগুলো বাহুর যোগফল। তো এখানে বাহু কয়টা আছে? 4টা। A প্লাস B, A প্লাস B প্লাস C প্লাস D, তাই তো? এখন অর্ধ পরিসীমা কি হবে? অর্ধ পরিসীমা S সমান সবগুলা বাহু কি পরিসীমা ছিল যোগফল, তাই এটাকে 2 দ্বারা ভাগ দিলে তো আমাদের কি অর্ধ পরিসীমা বের হয়ে যাবে। চলো এবার আসি আমরা সামান্তরিকে। সামান্তরিক কি? সামান্তরিক একটি চতুর্ভুজই। তবে সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। দেখো সামান্তরিকটা কেমন? যে 4টি বাহু। সামান্তরিক যেহেতু একটা চতুর্ভুজ তাহলে 4টি বাহু থাকবে, তবে 4টি বাহুর ক্ষেত্রে কি হবে? যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি সমান্তরাল।
এখন যেহেতু এটা একটি কি চতুর্ভুজ, তাহলে এটার অবশ্যই কি থাকবো, কর্ণ থাকবে, তাই না? কর্ণ, এই যে এটা একটা কর্ণ, আবার এটা একটা কর্ণ। ধরো এই যে D1, ধরো এটা D2, আবার কি, যেহেতু চতুর্ভুজ তাহলে কি থাকবে, আবার এটার অফসেটও থাকবে। অফসেটটা কি, এখন আমরা যদি অফসেটটা ভাবে লিখি, P1 P2 অফসেট P1 P2। দেখো এই ক্ষেত্রে দু একটা জিনিস মনে রাখবা, যে কি যে কোনো একটি কর্ণ সামান্তরিকের সমান দুই ভাগে বিভক্ত করা হয়েছে। যে কোনো একটি কর্ণ সামান্তরিককে সমান দুই ভাগে ভাগ করে। আবার হচ্ছে যে কোনো একটি কর্ণের অফসেট দ্বয় পরস্পর সমান। দুইটার কথার মানে কি হয়েছে, এটার মানে হচ্ছে যে যদি একটা কর্ণ আঁকা হয়, তাহলে যে এই পাশের যে ত্রিভুজটা আর এই পাশের যে ত্রিভুজটা হয়, এই দুইটা ত্রিভুজ হচ্ছে কি সমান। আর হচ্ছে যদি যে কোনো একটি কর্ণের অফসেট দ্বয় পরস্পর সমান, যদি তুমি এটা কর্ণ, এই কর্ণ থেকে এখানে একটা অফসেট আঁকো, এখানে একটা অফসেট আঁকো, তাহলে এটা যদি পি হয় এটা কি হবে পি, এটা যদি 10 হয় এটা 10 হবে। এতটুকু বেসিক পারলে সামান্তরিক চলবে। এখন দেখো আমরা কিছু সূত্র দেখি। সূত্রের মধ্যে হচ্ছে সামান্তরিকের কর্ণ অফসেট দ্বয় দেওয়া থাকলে এর ক্ষেত্রফল। আবারও বলি, এতে সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। সূত্র এবং বেসিক বুঝতে তোমার ম্যাথ তেমন কোনো কঠিন না বা কষ্ট হয় না করতে। এবং সামান্তরিকের কর্ণ ও অফসেট দ্বয় দেওয়া থাকলে এর ক্ষেত্রফল। ধরো একটা কি দেওয়া আছে, কর্ণ, এই যে একটা কর্ণ ডি ডি দেওয়া আছে, এবং অফসেট দ্বয় দেওয়া থাকলে এর ক্ষেত্রফল। অফসেট কি, এটা একটা অফসেট, সামান্তরিকের অফসেট যেহেতু সমান্তরে, এই অফসেট আর এই অফসেট একই, তাই না? দেওয়া থাকলে আমাদের কি হবে, কর্ণ গুণ হচ্ছে অফসেট। কর্ণ কি ডি, অফসেট কি ডি। এবার দেখো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল। সামান্তরিকের কি বলা আছে, একটা ধরো সামান্তরিক এ বি সি ডি, কি দেওয়া আছে, সন্নিহিত দুটি বাহু। সন্নিহিত দুটি বাহু মানে কি, আমরা তো জানি যে দুইটা বাহু কি একসাথে সংযুক্ত থাকে যে জায়গায়, তাহলে এটা একটা সন্নিহিত, এই দুইটাকে সন্নিহিত বাহু বিবেচনা করতে পারো। এবং এটার কি একটা কি দেওয়া আছে, কোণও দেওয়া আছে। ধরো এটাকে যদি এ বাহু ধরো, এটা যদি বি বাহু ধরো, তাদের অন্তর্ভুক্ত কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। কোণটাকে আমরা আলফা বিবেচনা করি, তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে, এ বি সাইন আলফা। এই যে বাহুর দৈর্ঘ্যের ফলের সাথে সাইন আলফা হবে। এখন দেখো এই যে ক্ষেত্রফলের সূত্রগুলা বা ওই সামান্তরিক ক্ষেত্রফলের, সরি চতুর্ভুজের সামান্তরিক ক্ষেত্রফলের অধ্যায় সূত্রগুলো খুবই ইজি। দেখো পরবর্তীতে দেখো সামান্তরিকের কর্ণদ্বয় ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কি বলা আছে, সামান্তরিকের কর্ণদ্বয়। কর্ণ কি, এই যে এগুলোতে কর্ণ, ধরো D1, এটাকে যদি ধরো তাহলে D2, দুইটা কর্ণ ও এদের অন্তর্ভুক্ত কোণ এ বি সি ডি, দুইটা কর্ণ দেওয়া আছে, একটা কর্ণ একটা কর্ণ, এদের মধ্যবর্তী একটা কোণ দেওয়া আছে। তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে, অনেকটা এই সূত্রের মতোই। ওই সময় কি বলেছিলাম, আমরা বসাইছিলাম যে বাহুদ্বয়ের গুণফল, এখন হবে কর্ণদ্বয়ের গুণফল D1 D2 সাইন আলফা, শুধু এখানে কি বসবে, হাফ। এবার আমরা কিছু বেসিক সূত্র আলোচনা করব। বেসিকের মধ্যে হচ্ছে বর্গক্ষেত্রের এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের যে সূত্র, এগুলো তোমার ছোটবেলা থেকে পরিচিত আছে। প্রথম হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি, আয়তক্ষেত্রটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্রটা কেমন, একটা চতুর্ভুজ, যে এটা যদি এ হয় এটা এটা বি হলে এটা বি, যে বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান, তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কি হয়, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য এ হয়, প্রস্থ বি হয়, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এ ইনটু বি। কর্ণ, কর্ণটা কি, কর্ণটা জানি যে আমরা, এটা একটা কর্ণ। তাহলে কর্ণক্ষেত্রে আমাদের কি হয়, আয়তক্ষেত্রের কর্ণ সমান
দৈর্ঘ্য স্কয়ার রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এবার হচ্ছে পরিসীমা। পরিসীমা সমান তো আমরা সবাই জানি যে সবগুলো বাহুর যোগফল। তো এখানে বাহু কয়টা আছে? a প্লাস a প্লাস b প্লাস b, চারটা বাহু সমান আমরা কি লিখতে পারি? 2a প্লাস 2b। এখান থেকে আবার আমরা লিখতে পারি না যদি 2 কমন নিই 2a প্লাস b, এটা হচ্ছে সূত্র। এবার দেখো চার দেয়ালের ক্ষেত্রফল, চতুর্ভুজের চার দেয়ালের যখন ক্ষেত্রফল হয় আমাদের যে পরিসীমা আছে এটার সাথে উচ্চতা গুণ করে দিব। 2 ইন্টু a প্লাস b ইন্টু হচ্ছে s, s হচ্ছে উচ্চতা, a উচ্চতা। এবার দেখো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি? যে চতুর্ভুজের চারটি বাহু এবং কোণগুলো কি সমান থাকে কি বলা হয়? সরি, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ থাকে কি বলা হয়? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও, তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? বাহু স্কয়ার। বাহু যদি এ হয় তাহলে কি হবে? a স্কয়ার। কর্ণ কি? কর্ণ হচ্ছে রুট 2a। পরিসীমা। পরিসীমা সমান তো আমরা জানি যে চারটি বাহুর যোগফল, যে a প্লাস a প্লাস a প্লাস a সমান কি 4a। এবার দেখো আমরা একটা জিনিস, যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রগুলোর মধ্যে আমাদের একটা সূত্র মিসিং হয়, মানে মিস গেছে। তার মধ্যে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল। দেখো সামান্তরিকের ভূমি এবং উচ্চতা যদি ভূমি b হয় এবং s উচ্চতা হয় তাহলে ক্ষেত্রফল হবে b ইন্টু s, মানে ভূমি গুণ উচ্চতা। এখন দেখো আমরা কয়েকটা অতি সংক্ষিপ্ত ম্যাথ করব। যে ম্যাথগুলা আমরা যদি বেশি বেশি মানে অনেকগুলো ম্যাথ করি তাহলে দেখা গেছে যে অনেক সময় লাগবে। তো এই কয়েকটা 3-4টা এখানে ম্যাথ করব যেন তোমরা বুঝতে পারো যে এই ম্যাথগুলো না করলেও চলবে। তবে কয়েকটা গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত একটু পরেই করাবো। এখন দেখো প্রথমটা, একটি চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য d ও অফসেট দ্বয় p1 ও p2 হলে ক্ষেত্রফল কত? দেখো এইগুলো একেবারে কি সূত্রের প্রয়োগ। সূত্রের প্রয়োগগুলো তোমরা যদি সূত্র ভালো করে বুঝে থাকো তাহলে আশা করি যে তোমাদের এগুলো পড়ানোর কোনো প্রয়োজন হবে না। তারপরে একটু বুঝিয়ে দেই যে কি চাইছে, যে দেখো এখানে কিন্তু পুরাটা সূত্র পড়ে গেছে যে একটি কর্ণের দৈর্ঘ্য ও অফসেট দ্বয় দেওয়া থাকলে ক্ষেত্রফল কি হয়? আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য ও অফসেট দ্বয় দেওয়া থাকলে কি হয়? হাফ ইন্টু কর্ণ গুণ কর্ণ গুণ p1 প্লাস p2 অফসেট দ্বয়। এখানে দেখো একটা জিনিস দেওয়া থাকতে পারতো, যদি এটার এখানে মান দেওয়া থাকতো, শুধু কি সূত্রের জায়গায় মান দেওয়া থাকলে এটা ধরো 50, এই দুইটা দেওয়া ধরো 5 আর হচ্ছে 7 এরকম দেওয়া আছে, তাহলে কি হতো? হাফ ইন্টু এই যে ডি এর মান কত? কর্ণের মান 50 ইন্টু হচ্ছে এই যে অফসেটদের যোগফল 5 যোগ 7। সেম পরেরটাও দেখো, পরেরটাও কিন্তু একেবারে কি সূত্রের প্রয়োগ। একেবারে সূত্রের প্রয়োগগুলো আমরা 3-4টা করাবো। দেখো একটি চতুর্ভুজের কর্ণদ্বয় d1 ও d2 কর্ণদ্বয় লম্বভাবে ছেদ করলে ক্ষেত্রফল। এটা থেকে পুরো সূত্র পড়ে গেছে। তাহলে আমরা কি জানি? যদি কর্ণদ্বয় দেওয়া থাকে এবং কর্ণ লম্বভাবে ছেদ করলে তখন আমাদের কি হয়? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই তো? এখন দেখো এখানে যদি মান দেওয়া থাকতো, d1 এর মান ধরো 5, d2 এর মান ধরো 7, এরকম দেওয়া থাকলে 5 গুণ 7, হাফ ইন্টু 5 গুণ 7, এটা হচ্ছে আনসার। এখন দেখো পরেরটা হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য d1 d2 এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে ক্ষেত্রফল কত? এটাও দেখো সূত্র পড়ে গেছে যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সাইন আলফা sin, তাই না? এখানে হচ্ছে সাইন থিটা যেহেতু দেওয়া আছে, সাইন থিটা যদি এরকম মান দেওয়া থাকতো d1 ধরো 50 সমান হচ্ছে 60 আর থিটার মান দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, তখন আমাদের মান কি হতো? হাফ ইন্টু d1 এর মান কত? 50, d2 এর মান হচ্ছে 60 আর হচ্ছে সাইন 30 ডিগ্রি। এভাবে মান দেওয়া থাকলে শুধু মানটা চেঞ্জ হতো। এখন তবে পরবর্তীটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান তো আমরা জানি। এখন দেওয়া আছে যে ABCD ও এবং অর্ধপরিসীমা S হলে ক্ষেত্রফল কত? দেখো ডিরেক্ট আমাদের সূত্র পড়ে গেছে, S ইনটু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C S মাইনাস D। এখন দেখো যদি এখানে মান দেওয়া থাকতো, যদি মান দেওয়া থাকতো ধরো 4 5 3 ধরো 7 এবং অর্ধপরিসীমা দেওয়া নাই,
তখন আমাদের কি হতো, আমরা মনে করব যে এই ক্ষেত্রে বৃত্তস্থ ক্ষেত্রফল চাইছে, তাই তো? ক্ষেত্রফল কত, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি প্রয়োজন, এই সূত্র অনুযায়ী যে মান, সেই মানগুলো আমাদের প্রয়োজন, তাই না? তাহলে দেখো বাহুগুলো কিন্তু দেওয়া আছে, কিন্তু অর্ধ পরিসীমা দেওয়া নয়। তাহলে আমরা অর্ধ পরিসীমা বের করে নিতে পারি আর সমান অর্ধ পরিসীমা মানে কি, পরিসীমার অর্ধেক। বাহুগুলো কত দেওয়া আছে, 4 যোগ 5 যোগ 7 যোগ 3। দেখো কত হয়, এটারে 2 দ্বারা ভাগ, তাহলে তো আমার অর্ধ পরিসীমা বের হয়ে যাবে। দেখো অর্ধ পরিসীমা যত বের হয় এটাকে যে s এর জায়গায় বসবে, আর এর জায়গায় কি বসবে, 4, আর কি s মাইনাস 5, আবার s মাইনাস 3, আবার s মাইনাস 7। দেখো এই ম্যাথগুলা, এরকম অনেকগুলা ম্যাথই অতি সংক্ষিপ্ততে আসছে, এগুলা করেও যাতে এখানে আমি ক্লাসগুলো লম্বা করতে চাই না। তো এই ম্যাথগুলো যদি তোমরা একবার দেখো তাহলে আশা করি পারবা। তো আমরা কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত এখন দেখি, চলো। এখন আমরা যে দুইটা অতি সংক্ষিপ্ত ম্যাথ করব, এই দুইটা ম্যাথ পেতে সবগুলো ম্যাথ দেখবা, বইয়ের সবগুলো ম্যাথই হচ্ছে কি সূত্রের প্রয়োগ। এই দুইটা ম্যাথ সূত্রের প্রয়োগ, তবে এটা একটু কাজ করতে হয়। দেখো এখানে হচ্ছে প্রথম ম্যাথে কি বলা আছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120 মিটার ও ভূমি 20 মিটার হলে ক্ষেত্রফল কত। আমরা কি জানি, যখন একটা ক্ষেত্রফল ভূমি এবং এই যে সরি এখানে উচ্চতার সাথে সামান্তরিকের কোন সূত্রের মিল আছে আমরা জানি কি, দেখো দেখি যে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল ভূমি গুণ উচ্চতা, তাই তো? এটার সাথে তো এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সবগুলোর সাথে কি আছে, মিল আছে। এখন যদি আমাদের কি প্রয়োজন, উচ্চতা, তাই তো? উচ্চতাটাকে এই পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দেবো। যদি অন্য পাশে পাঠাই তাহলে কি হবে, ক্ষেত্রফল তো এই পাশে ছিলই, এই যে ভূমিটা, যে ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, ভূমিটাও দেওয়া আছে। তাহলে এই ভূমিটা আমরা কি করব, এখানে গুণ অবস্থা আছে, এই পাশে যদি দেই তাহলে আমাদের কি হবে, ভূমিটা ভাগ হয়ে যাবে। ভূমি হচ্ছে উচ্চতা। তো যদি আমরা মান বসাই তাহলে আমাদের ক্ষেত্রফলের মান কত, 120, আর ভূমির মান হচ্ছে 20 ইকুয়াল উচ্চতা। অতএব উচ্চতা ইকুয়াল, যে 120 এর যদি 20 দিয়ে ভাগ করো 12, 6 দুগুণে 12 কত হয়, সবাই মানগুলো কিসে দেওয়া আছে, মিটারে, মিটার। এখানে সরি মিটার হবে না, বর্গ মিটার হবে, বর্গ মিটার। এটা হচ্ছে 6 মিটার হচ্ছে আনসার। পরবর্তীটা দেখো, পরবর্তীতে কি বলা আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 2 হলে কর্ণের দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল কত। দেখো এটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। দেখো 2 নাম্বারটা যেটা বলা আছে ক্ষেত্রফল, আমরা যদি ক্ষেত্রফল শুধু চাই তাহলে আমাদের কিন্তু কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, কারণ কি ক্ষেত্রফলের সূত্র জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার। সরি এখানে তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে হবে কি বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, তাই আমরা বাহুর দৈর্ঘ্যটা আগে বের করি। আমরা জানি কি বাহু এবং কর্ণের এই দুইটা তথ্যই তো আমাদের এখানে উল্লেখ আছে, তাহলে এই দুইটা তথ্যের সাথে কোন সূত্রের মিল আছে, দেখো এখানে লিখে আমরা জানি বর্গ ক্ষেত্রের, এই তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য, তাই কর্ণের দৈর্ঘ্যটা লিখি, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল কি রুট 2a। এটাই তো কি বাহুর দৈর্ঘ্য না, এ মানে তো বাহুর দৈর্ঘ্য। আমরা যদি বাহুর দৈর্ঘ্যটা এই পাশে রাখি, বাকি সব অন্য পাশে পাঠাই দিই, এক নম্বর, তাহলে এর কি হবে, কর্ণের দৈর্ঘ্য কত, 2 রুট 2, 2 রুট 2, এখানে রুট 2টা গুণ অবস্থা আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে, এটা হচ্ছে a। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান কত, 2 ইকুয়াল 2, এটাই তো এক নম্বরের आंसर। এবার দেখো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার কি, ক্ষেত্রফল সমান জানি কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, বাহুর মান কত পাইছি আমরা 2, তাহলে 2 স্কয়ার সমান হচ্ছে 4, এটা হচ্ছে आंसर। আশা করি দুইটা ম্যাথ তোমরা পারবা। আমরা এখন সংক্ষিপ্ত ম্যাথগুলো সমাধান করব। সংক্ষিপ্ত ম্যাথগুলো এই 4টা ম্যাথ করলেই চলবে। দেখো প্রথম ম্যাথটা দেখি, প্রথম ম্যাথটাতে কি বলা আছে যে একটা সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 44 ও 35 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত।
এখন দেখো তো আমাদের দুইটা কি দেওয়া আছে, সন্নিহিত বাহু দেওয়া আছে, আর কি কর্ণের দৈর্ঘ্য। সামান্তরিকের ক্ষেত্রে কি দুইটা বাহু এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে এরকম পূর্ণসূত্র আছে, আমরা কি পড়াইছি না? তো আমরা এখন এটাকে কিভাবে সলিউশন করতে পারি, এর জন্য আমরা প্রথমে চিত্রটা এঁকে নিই। কি দেওয়া আছে, একটা সামান্তরিক দেওয়া আছে। সামান্তরিকের কি বলছে যে কর্ণের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, ধরো এ বি সি ডি একটা সামান্তরিক। সামান্তরিকের কর্ণ হচ্ছে 75 সেন্টিমিটার, বাহুদ্বয়ের দৈর্ঘ্য 44 এবং 35 সেন্টিমিটার। এখানে মনে রাখতে হবে এটা কিন্তু বলছে কি সন্নিহিত। সন্নিহিত মানে কি, যে দুইটা বাহু একসাথে মিলিত হয়। তাহলে আমরা যদি এটা বিবেচনা করি বা এটা বিবেচনা করতে পারি, নরমালি আমরা একটা বিবেচনা করি, যদি এ বাহু হয় 35 সেন্টিমিটার, এটা হবে 44 সেন্টিমিটার। এখন এই ম্যাথটা আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র দ্বারাও করতে পারি, চাইলে আমরা অন্য নিয়মে করতে পারি। অ্যাপোলোনিয়াসের সূত্র দ্বারা না, আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র দ্বারা করবো না, এটা অন্য নিয়মেই করি। দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো তো আমাদের ত্রিভুজের সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি, যে যখন একটা কর্ণ দেওয়া থাকে বা একটা কর্ণ সামান্তরিক কি করে সমান দুই ভাগে বিভক্ত করে, তাহলে আমরা বলতে পারি না ত্রিভুজ, তাহলে দুইটা ত্রিভুজ হয়ে গেছে না, একটা বি সি ডি, সিডি এগুলো হচ্ছে এ বি সি, ত্রিভুজ এবিসি বলতে দিতে পারি, কারণ সামান্তরিকের কর্ণ সামান্তরিকের সমান দুই ভাগে বিভক্ত করে। এখন দেখো আমরা যদি এটার ক্ষেত্রফল বের করি, এটার মানগুলো তো দেওয়া আছে তাই না, এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রফলের মানে সম্পূর্ণ ত্রিভুজের সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব না, এবিসিডি সমান্তরালের ক্ষেত্রফল পেয়ে যাব কি, যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সাথে 2 গুণ করে দেই। দেখো আমরা অঙ্কটা করি, তখন তোমরা নিজেরাই বুঝবা। আমরা প্রথমে লিখে নিই যে এ বি সি, এ বি সি ত্রিভুজ সমান হচ্ছে ত্রিভুজ বি সি ডি। যেহেতু এ বি সি এবং বি সি ডি সমান, অতএব করতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে 2 ইন্টু বি সি ডি ক্ষেত্রফল, তাই না? যে এটার ক্ষেত্রফলের বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এখন আমাদের বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। কেন আমরা এই নিয়মে করছি, কারণ দেখো এটা যেহেতু ত্রিভুজ হয়ে গেছে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি যে যখন তিনটা বাহু সমান অসমান থাকে, যে বিষম বাহু, আগের অধ্যায় থেকে শিখে আসছে যে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই সূত্র দ্বারা আমরা সহজে কি করতে পারি, এই বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। দেখো এই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন, এস প্রয়োজন। এস সমান আমরা কি জানি, বাহুগুলোর যোগফল ভাগ হচ্ছে 2, মানে অর্ধপরিসীমা। বাহু কি আছে 75 প্লাস 35 প্লাস 44 ভাগ হচ্ছে 2, কত আসে আমাদের এস, 75 প্লাস 35 প্লাস 44 ভাগ 2, 77 সেন্টিমিটার। এখন আমরা এখানে যদি আমরা এই মানটা বসাই দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, বিসিডি এর ক্ষেত্রফল এসের মান কত 77, 77 মাইনাস হচ্ছে 75, 77 মাইনাস হচ্ছে বি এর মান কত, এটা যদি বি ধরি 35, আবার কি 77 এস মাইনাস এসসি না, 77 মাইনাস হচ্ছে কি বাকি থাকে 44, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই কত আসে, 77 ইন্টু 77 মাইনাস 75 ইন্টু 77 মাইনাস 44 ইন্টু 77 মাইনাস হচ্ছে 35, আনসার হচ্ছে 400
62 বর্গ কি সেন্টিমিটার। আমাদের এই বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত বাড়ছে? 462 সেন্টিমিটার। এটা চাইলে তোমরা সাইডেও করতে পারো, চাইলে তোমরা দাব আকারেও করতে পারো, সমস্যা নাই। এখন দেখো 2 ইন্টু এবিসিডি এর ক্ষেত্রফল কত পাচ্ছি? 462 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের সমান্তরিকের ক্ষেত্রফল কত বের হয়? 924 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। এখন দেখো 2 নম্বর ম্যাথটা, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন 2 নম্বর ম্যাথটা দেখো। 2 নম্বর ম্যাথটা একটু বড় তবে সহজ। এখন দেখো একটি সামান্তরিক ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে কি, যদি আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল কি জানি, ধরো নরমালি একটা সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়? ভূমি গুণ উচ্চতা, বি গুণ এস সমান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? এ স্কয়ার, তাই তো? আচ্ছা, দেখো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, যদি সামান্তরিকের ভূমি 80 মিটার ও উচ্চতা 20 মিটার হলে বর্গক্ষেত্রের বাহু ও কর্ণের দৈর্ঘ্য কত? এখন দেখো দেওয়া আছে যে সামান্তরিকের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করতে পারি না? অতএব সামান্তরিকের, বা আমরা জানি লিখতে পারো, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা কেন এই ভূমি গুণ উচ্চতা সূত্রটা ব্যবহার করব? কারণ আমাদের দেওয়া আছে এখানে হচ্ছে ভূমি আর উচ্চতা দেওয়া আছে, এর জন্য আমরা ভূমি গুণ উচ্চতা সূত্রটা ব্যবহার করব। বি ইনটু এস, বি এর মান কত? 80 এটা হচ্ছে, এটার মান হচ্ছে 20, তাহলে 4 দুগুণে 8 দুগুণে 16, 1600 বর্গ কি কিসের মান দেওয়া আছে? মিটার, মিটার। এখন আমরা কি লিখতে পারি, যেহেতু এটা সামান্তরিকের ক্ষেত্রফল আর বলে দিয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হচ্ছে 1600 বর্গ মিটার। এখন দেখো আমাদের কি চাইছে, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারি? আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? এত, তাই না? আবার কি জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এত, আবার জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, তাই না? আমরা যদি এ সমান কি, বাহুর দৈর্ঘ্য, এ সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাই না? আমরা যদি এটাকে পাশে রাখি, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? এই বাহুর দৈর্ঘ্য পাবো না? বা 1600, এই এছাড়া আর কি আছে? এই জায়গায় স্কয়ার আছে, স্কয়ারটা অন্য পাশে পাঠালে কি হয়ে যায়? রুট হয়ে যায়। 16 সংখ্যা কত বের হয়? 40। অতএব বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল কত? 40 মিটার। এখন কি, প্রথমটা আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, এটা হচ্ছে একটা আনসার। আমাদের আবার কি হচ্ছে, কর্ণের দৈর্ঘ্য আমরা জানি কি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2a। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √2a। তাহলে কত হয়? √2 এটা হচ্ছে এর মান কত? 40, 56.56, 56.56। এটা হচ্ছে আরেকটা আনসার। ম্যাথটা আশা করি বুঝতে পারছো, ম্যাথটা সহজে। তবে এবার আসো আরেকটা ম্যাথে। একটি সামান্তরিক কর্ণের দৈর্ঘ্য 20 মিটার, বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য 5 মিটার, ক্ষেত্রফল কত? এই প্রশ্নগুলো দেখে ঘাবড়ানো যাবে না, একটু মনে করতে হবে যে আমরা কি কি বেসিক পড়াইছি। বেসিক থেকে এই প্রশ্নগুলা, বেসিক যদি জানো তাহলে প্রশ্নগুলো ইজি হবে আনসার করা। এখন দেখো এখানে কি বলা আছে, আমরা একটু চিত্র আঁকাই। একটি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য 20 মিটার। ধরো একটা সামান্তরিক যেহেতু বলছি, আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে নিই। সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য কত? 20 মিটার। কর্ণ দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে কর্ণ দিয়ে দিচ্ছে কত? এটার মান হচ্ছে 20 মিটার। বলছে যে বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য 5 মিটার। এখন কি বলছে, এটা যদি এ বি সি ডি সামান্তরিক হয়, এটার বিপরীত কর্ণ কি? সরি, বিপরীত, হ্যাঁ বিপরীত
এখানে কি বলছে বিপরীত কৌণিক বিন্দু, তাহলে বিপরীত কৌণিক বিন্দু এটা থেকে তো এটা না, তো এটা যদি আমরা এটা বিবেচনা করি, এটা বিবেচনা করলে আমাদের কি হবে, দেখো বলছে যে বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্ব, যদি আমরা লম্ব হয় এটা কোন জায়গায় আসবে, এই জায়গায়। আর এখান থেকে যদি বিবেচনা করি এটা এই জায়গায়। দেখো যে বলছে যে বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত, 5 মিটার। এটা যদি 5 মিটার হয় এটা 5 মিটার হবে, কারণ কি আমরা জানি যে কোনো কর্ণ হতে, সামান্তরিক কোনো কর্ণ হতে অঙ্কিত কি অফসেটের অফসেট পরস্পর সমান। এটা অফসেট হয়েছে কি কারণে দেখো তো, আমরা জানি কি তখন কৌণিক বিন্দু হতে আমরা কি করি, কর্ণের উপর কোনো লম্ব আঁকি, তখন এটা আমরা কি হয়ে যায়, অফসেট হয়ে যায়। দেখো আমরা তাহলে লিখতে পারি কি সামান্তরিকের অফসেট, সামান্তরিকের ক্ষেত্রফল, যেহেতু এটা একটা অফসেট, তাই না, অফসেটের মান দেওয়া আছে এবং কি দেওয়া আছে, কর্ণের মান দেওয়া আছে। আমরা অফসেট আর কর্ণের মান দেওয়া থাকলে কোন সূত্র ব্যবহার করতে পারি, অফসেট এবং কর্ণের একটা সূত্র কিন্তু আছে আমাদের, যে কর্ণ গুণ হচ্ছে অফসেট ইকুয়াল কত, কর্ণের মান হচ্ছে 20, অফসেটের মান হচ্ছে, ও সরি, ও এখানে তো কি দেওয়া নেই, ও হ্যাঁ এটাই দেওয়া আছে, তাহলে 5 দুগুণে, ও সরি, হ্যাঁ 5 দুগুণে 10, 100 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আনসার। পরবর্তীটা দেখো, পরবর্তী ম্যাথটা এটার সাথে মিল আছে, যে সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, কর্ণের উপর অঙ্কিত অফসেটের দৈর্ঘ্য কত, যদি কর্ণ 24 মিটার, কর্ণ দেওয়া আছে, দেখো কর্ণ দেওয়া আছে 24 মিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল কত 120 মিটার। এখন আমাদের কি চাইছে, যে অফসেট কত, অফসেট ইকুয়াল কত, কর্ণ ক্ষেত্রফল এবং অফসেটের সাথে কোন সূত্রের মিল আছে, এই যে আগে যে একটু ব্যবহার করলাম, তাই আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল কর্ণ কোন হচ্ছে অফসেট। আমাদের মান কার প্রয়োজন, অফসেটের মান প্রয়োজন, তাই না, তো অফসেটটাই পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দেব। ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কত 120, এখন কর্ণ এ পাশে আছে কি গুণ অবস্থায়, পাশে আসলে কি হবে ভাগ, তাহলে কর্ণ কত দেওয়া আছে 24, এগুলো হচ্ছে অফসেট। অতএব অফসেটের মান কত বের হয়, অফসেট ইকুয়াল 120 ভাগ হচ্ছে 24, 5 সেন্টিমিটার, না মানগুলো মিটারে দেওয়া আছে, 5 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি সংক্ষিপ্ত ম্যাথগুলো বুঝতে পারছো। চলো আমরা রচনামূলক ম্যাথ সমাধান করি। রচনামূলকের প্রথম ম্যাথটাতে কি বলা আছে, একটি সামান্তরিকের শূন্য বাহুদ্বয় 10 মিটার ও 12 মিটার, ছোট কর্ণটি 8 মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য কত। এখন দেখো এই ম্যাথটা আরো কয়েকটা এরকম ম্যাথ আছে, তবে একটুখানি শুধু তথ্য অন্যরকম, যে যেমন দেওয়া থাকতে পারে যে এই যে ছোট জায়গায় এখানে বলা থাকতে পারে যে একটি কর্ণ, বা একটি কর্ণ 8 মিটার হলে অপর কর্ণ দৈর্ঘ্য কত, বা এখানে শোণিত বাহু না দেওয়া থাকতে পারে। তো যদি শুধু দুটি বাহু এবং একটি কর্ণ দেওয়া থাকে এবং অপর কর্ণটি আমরা কিভাবে বের করতে পারি দেখি। তো কি বলা আছে যে শোণিত বাহুদ্বয়, ধরো শোণিত বাহু কি, যে দুইটা বাহু আমাদের একসাথে মিলিত থাকে, তাই না, তাহলে এটাকে আমরা ধরি 10 মিটার, এটা হচ্ছে 12 মিটার, এবি সমান হচ্ছে 12 মিটার, এডি সমান হচ্ছে 10 মিটার। পরে কি বলা আছে যে ছোট কর্ণটির 8 মিটার হলে, ছোট কর্ণ মানে কি, দেখো এটা তো বড় কর্ণ, ছোট কর্ণটা হচ্ছে কত 8 মিটার, তবে বড় কর্ণটি বা অপর কর্ণটি কত, দেখো তো অপর কর্ণ তো এটাই হবে, তাই না। দেখো এটাকে যদি আমরা বিবেচনা করি, আমরা এই ম্যাথটা কিভাবে সলিউশন করতে পারি, দেখো তোমাদের কোন সূত্রের মধ্যে কি পড়ে, কোন সূত্রের মধ্যে কিন্তু এই ম্যাথটা পড়ে না। তো আমরা দেখো একটা জিনিস কি দেখছিলাম, যে অ্যাপোলোনিয়াসের একটা সূত্র পড়ছিলাম, এটার সাথে অনেকটা দেখো পুরো চিত্রটাই মিলে। তোমরা যদি চিত্রটা কল্পনা করো দেখবা যে
অ্যাপোলোনিয়াসের সূত্রটার সাথে সম্পূর্ণ মিলে। তো আমাদের দেখো এখানে অ্যাপোলোনিয়াসের সূত্রের জন্য আমাদের কি প্রয়োজন, যদি এখান থেকে একটা বাহুর মানে একটা কর্ণের মান পাই, অর্ধকোণের মান পাই, তাহলে আমরা কি বের করতে পারি, এই পাশের অর্ধকোণের মানটা আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। এখন দেখো আমাদের এখানে সলিউশন করি। সলিউশনের ক্ষেত্রে তো ধরি বা মনে করি লিখতে পারি, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। এ বি সমান 12 মিটার, পরে কি এডি সমান হচ্ছে 10 মিটার। এবার দেখো আমাদের কি একটা কর্ণের অর্ধকর্ণ আমাদের প্রয়োজন, তাই না? তাহলে আমরা কি করতে পারি, দেখো সামান্তরিকের একটি কর্ণ কি সামান্তরিকের সমান দ্বিখণ্ডিত করে, তাই তো আমরা বেসিক থেকে শিখছিলাম। তাহলে আমরা বলতে পারি না যে এই যে ডিও সমান কি বিও, তার মানে কি এই যে ডি ওর মান দেওয়া আছে, আমরা কি ডি ওর মান দেওয়া আছে, ডি ও সমান কত 8 মিটার। দেখো ডি ও মানে ছোট কর্ণ, এটা তো ডি তো ছোট কর্ণ, 8 মিটার দেওয়া আছে। তো আমরা কি ও বি সমান লিখতে পারি না, ও বি সমান 8/2, মানে কি এই সম্পূর্ণটার যে কর্ণটা আছে, কর্ণ অর্ধেকই তো হচ্ছে ও বি, সমান হচ্ছে 4 মিটার। এখন দেখো তো এটা আমরা পাইছি কি এখান থেকে এটুকু হচ্ছে 4 মিটার। আমরা এখন অ্যাপোলোনিয়াসের সূত্রটা পেতে পারি। অ্যাপোলোনিয়াসের সূত্রটা কি, যে সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টি। প্রথম এক পাশে ছিল যে, এখানে লিখে নিতে পারো যে অ্যাপোলোনিয়াসের সূত্র, না লিখলেও সমস্যা নেই, আমরা লিখিয়ে নিই। অ্যাপোলোনিয়াসের সূত্র হতে সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টি। সন্নিহিত বাহু কোনটা, এটা একটা সন্নিহিত বাহু এবং এটা একটা সন্নিহিত বাহু। তাহলে প্রথম হচ্ছে 10 মিটার সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের সমষ্টি, স্কয়ার 12 স্কয়ার হচ্ছে। পরে কি এ পাশে কি ছিল যে অর্ধকর্ণদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণ। অর্ধকর্ণ কি কি আছে এখানে, এখানে হচ্ছে একটা কর্ণ হচ্ছে এ ও, যে এটা অর্ধকর্ণ এ ও, আরেকটা অর্ধকর্ণ কি এটা অর্ধকর্ণদ্বয়ের বর্গের সমষ্টি, তাই না? আরেকটা অর্ধকর্ণ হচ্ছে এই 4 স্কয়ার এর দ্বিগুণ, তাই তো? এখানে যদি 2 দ্বারা গুণ করো। এখন দেখো বা আমাদের কার মান প্রয়োজন, এ ও। দেখো এ ওটা পাইলে আমরা অর্ধ যে বড় কোণটা আছে অপর কোণটা, এটার অর্ধেকটা কোণ আমরা পেয়ে যাব। তাই অর্ধেকটা কোণকে আমরা কি 2 দ্বারা গুণ করলে আমরা সম্পূর্ণ কোণটা পেয়ে যাব। এবার দেখো এ ওটা এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দেবো। দেখো এটা করলে কত আসে, 100 প্লাস হচ্ছে 144, তাই না? কত 244 আসে এই পাশে। এবার দেখো এই দুই তো দুটার সাথে গুণ অবস্থায় আছে, আমরা গুণ করে দিই। এখানে কত 2 ইনটু এ ও স্কয়ার প্লাস হচ্ছে 4 4 16 16 দুগুণে 32, বা আমরা শুধু এই ওরটাকে এক পাশে রাখবো, অন্য সব অন্য পাশে দিয়ে দেব 244। এবার কি প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে -32। এটা কি গুণ অবস্থায় আছে, তাই না? আচ্ছা এটা পরের লাইনে করি, 2 ইনটু এ ও স্কয়ার, বা দেখো আমাদের শুধু কি বলছি যে এ ওটা এক পাশে রাখতে পারবো। আমরা টোটা কোন অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে, এই পাশে কত থাকে 244 মাইনাস হচ্ছে 32, 212। এই 212 এর আমরা 2 দ্বারা ভাগ করি, সমান কি এ ও স্কয়ার, বা এ ও সমান কত থাকে 212, 212 ভাগ হচ্ছে 2 106। এই স্কয়ারটার এই পাশে দিলে কত হইব রুট এ ও। তাহলে এ ও সমান আমরা কত পাই, অতএব এ ও সমান 106 রুট ওভার 106, তো 10.295। এখন দেখো তো এই এ ওটা কি অপর কোণের অর্ধকর্ণ না? হ্যাঁ অর্ধকর্ণ। তাহলে যেহেতু অর্ধকর্ণরে আমরা 2 দ্বারা গুণ করলে কি পেয়ে যাব,
এই সম্পূর্ণ মানে হচ্ছে এ সি সম্পূর্ণ কর্ণটা পেয়ে যাবো। অতএব অপর কর্ণ সমান কত এ ও ইন্টু 2 সমান 10.295 ইন্টু হচ্ছে 2 কত আসে 20.59 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটা সহজ, তবে এই অঙ্কটা মনে রাখো যে এই অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তো 2 নাম্বার ম্যাথে কি বলা আছে। দেখো 2 নম্বর ম্যাথে বলা আছে যে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 16 মিটার ও 20 মিটার। আমরা একটি সামান্তরিক এঁকে নিই। এটা একটা সামান্তরিক। সামান্তরিকের কি বলছে যে একটি বাহু হচ্ছে 16 মিটার, একটা বাহু হচ্ছে 20 মিটার। এটা যদি 20 মিটার হয়, এটা হচ্ছে 16 মিটার। পরবর্তীতে বলছে যে 20 মিটার বাহুকে ভূমি ধরলে উচ্চতা 12 মিটার। এবার কি বলছে দেখো, তোমরা তো উচ্চতা আশা করি সবাই জানো, তারপরে একটু বোঝাই যে সামান্তরিকের উচ্চতাটা কি। আমরা যদি কোনো একটি বাহুকে ভূমি বিবেচনা করি, তো ভূমির বিপরীত বাহু হতে অঙ্কিত লম্ব হচ্ছে কি উচ্চতা। দেখো আমরা যদি এটাকে ভূমি বিবেচনা করি, তাহলে বিপরীত বাহু হতে অঙ্কিত, ধরো এটা একটা বাহু, এর বিপরীত বাহু হতে অঙ্কিত লম্ব হচ্ছে কি উচ্চতা। আর লম্বটা সবসময় কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা তোমরা জানোই। আমরা দেখো এটা এ বি সি দিয়ে একটা সামান্তরিক বিবেচনা করতে, সামান্তরিকের উচ্চতা কত 12 মিটার। কর্ণদ্বয় নির্ণয় করো। এবার বলছি কি কর্ণদ্বয় নির্ণয় করার জন্য আমরা ধরো কয়টা কর্ণ আছে, দুইটা কর্ণ, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিবিট। আমরা এখন আঁকাবো না, এই ডিবিট আমরা আগে এসিটা বের করি, ভেঙে ভেঙে বের করে তোমরা ম্যাথটা খুব সহজে বুঝতে পারবা। দেখো আমরা যদি এসি বের করতে যাই, দেখো তো আমাদের এটার মান কত 12। আমরা এই যে এ সি ডি, দেখো তো যদি আমরা আলাদা করি এসিডি না সরি, এটাকে আমরা যদি এফ বিবেচনা করি, এ এফ সি এ এফ সি এ এফ সি আমাদের কি হয়ে গেছে, একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না। সমকোণী ত্রিভুজের কি দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে, তাই না। এই বাহুটা দেওয়া আছে, তো আমরা যদি এই বাহুটা মান জানি, তাহলে আমরা এই অতিভুজটা বের করতে পারবো না। আর এই অতিভুজটার সমানই দেখো এই একটি কর্ণ। এখন দেখো আমরা কিভাবে এই বাহুটার মান বের করতে পারি। এই বাহুটার মান বের করতে হলে আমাদের অবশ্যই এই বাহুর মান বের করতে হবে। এখন দেখো তো এই পাশে আবার কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না। এই পাশে যেহেতু সমকোণী ত্রিভুজ বের হয়েছে, দুইটা বাহুর মান দেওয়া আছে, আমরা সমকোণী ত্রিভুজের সূত্র দ্বারা আমরা কি করতে পারি, এই ডিএফটা মানটা বের করতে পারি। এখন দেখো তো মনে করি এ এ বি সি ডি একটি সামান্তরিক এ ডি সমান হচ্ছে কত 16 মিটার, ডি এফ সমান 20 মিটার এবং এফ সমান এফ, এটা হচ্ছে কি উচ্চতা, সমান হচ্ছে 12 মিটার। এখন এটাকে আমরা কি করব, যে ডিএফটা মানটা বের করবো, তাই না, কারণ কি আমাদের এটার মান প্রয়োজন। যদি আমরা এটার সম্পূর্ণটা থেকে ডিএফ এর মানটা কি করি বাদ দেই, তখনই তো আমাদের কি এই যে এটার মান বের হবে না। দেখো এটার মান আমরা কিভাবে বের করতে পারি, ত্রিভুজ পিথাগোরাসের সূত্র হতে। অতএব ডি এফ আমাদের কি, এটা যদি ভূমি হয়, এটা তো ভূমি তাই না, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব। আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার যোগ হচ্ছে লম্ব স্কয়ার। ও এটা হচ্ছে ভূমি তাই না, অতিভুজ স্কয়ার, অতিভুজ কত 16 স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার। ভূমি কত ডি এফ স্কয়ার প্লাস হচ্ছে কি এফ লম্ব স্কয়ার, লম্ব কত 12 স্কয়ার। তো আমরা কি করব, এটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে দিয়ে দিব। দেখো 16 স্কয়ার, এটা কি প্লাস অবস্থা আছে, তো এই পাশে আসলে মাইনাস 12 স্কয়ার, এটা কি স্কয়ার, এই পাশে দিলে রুট হয়ে যাবে। এটা কত আসে 16 স্কয়ার মাইনাস হচ্ছে 12 স্কয়ার 10.58 মিটার।
আমাদের ডিএফটা কত আসছে? ডিএফটা আসছে হচ্ছে 10.58 মিটার। আমরা যদি এটা থেকে 20 থেকে, অতএব আমাদের কি দরকার? এফসি দরকার না? এফ সি ইকুয়াল, এই যে সম্পূর্ণ ডিসি থেকে ডিসির মান কত? 20। 20 থেকে যদি আমরা এই যে এতটুকু ডিএফটা বাদ দিই, 10.58 মিটার বাদ দিই, তাহলে আমার কি এফসিটা বের হইতেছে। এফসির মান কত? 20 মাইনাস হচ্ছে 5, 10.5, তাই তো? তারপর হচ্ছে 9.42 মিটার। এটার মান আমরা কত পাইছি? 9.42। এখন দেখো তো আমরা কি এটার মান বের করতে পারি না পিথাগোরাস, যেহেতু এটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান অতিভুজ কি এসি। এসি স্কয়ার সমান হচ্ছে, অতএব এসি স্কয়ার সমান কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কত? 9.42 স্কয়ার, আর লম্ব কত? 12 স্কয়ার, প্লাস হচ্ছে 12 স্কয়ার। বা আমরা এই সিকোয়েন্সটাকে শুধু রাখবো আর বাকি শূন্য পাশে দিয়ে দেব। তো কত আসে? 9.42 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার। 9.42 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার আসে হচ্ছে 15.25 মিটার। এটা হচ্ছে একটা আনসার। আমরা কি এই যে এসি সমানিত আমাদের একটা কর্ণ ছিল, তাই না? এসি সমানে আমরা একটা কর্ণ ছিল। এখন আমাদের একটি আনসার পেয়ে গেছি। এখন আরেকটা কর্ণ বের করতে হবে। এখন বিবেচনা করি তো আমাদের এই কর্ণটা কি না, এই কর্ণটা আমরা বের করে ফেলছি। আমরা এখন কি করব? এই কর্ণটা, এগুলো কিছুই নেই, আমরা এই কর্ণটা বের করব। এটাকে আমরা রাখি, সমস্যা নাই। এখন দেখো, আমরা কি একটু বাইরেও তো আমরা একটা কি লম্ব নিতে পারি, যে এটাকে হচ্ছে কি দিতে পারি আমরা? ই দিছি না, এটাকে আমরা ই দিই। তাহলে আমরা কি লিখতে পারি যে, এখন দেখো আমাদের এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এটা একটু মুছি, এই যে ডি বি ই, বি, এই যে ই, আর হচ্ছে ডি, ডি বি ই একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এখন দেখো তো, এই ডিবি মানে তো এই যে আরেকটা কর্ণ, তাই না? তাহলে আমরা যদি ডিবির মানটা সমকোণী ত্রিভুজ, দেখা এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। যদি আমরা ডিবির মানটা বের করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? অপর কোণটি বের করতে পারবো। এর জন্য আমাদের প্রয়োজন কি? দেখো, এখান থেকে এই সম্পূর্ণটার মান আমাদের প্রয়োজন। এখান থেকে কি আমাদের সম্পূর্ণটার মান প্রয়োজন। এখন আমরা কিভাবে বের করতে পারি এই সম্পূর্ণটার মান? এখানে দেখো, আমাদের কি ছিল? এই এটার মান ছিল হচ্ছে 12, তাই না? এই যে লম্বটা ছিল, এটার মান কত ছিল? 12। আর এটার মান কত ছিল? 16। দেখো তো, এখানে এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে কেন? দেখো তো, এটা হচ্ছে 12, এই যে বি ই, আর এটা হচ্ছে বি সি, এই যে বি সি, ও সরি, এটা হচ্ছে সি। হ্যাঁ, তো এটার মান কত? 16। এই যে এটা কিন্তু কি ছিল? এই যে বাহুর সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ ছিল না? সমকোণী ত্রিভুজের বাহুর মান, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 12। এখন আমাদের কি প্রয়োজন? এখান থেকে সম্পূর্ণটার মান প্রয়োজন, তাই না? তো এই মানের জন্য আমরা কি করতে হবে? এই মানটা মানে সি এর মানটা বের করতে হবে। বের করে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা সম্পূর্ণটার মান পেয়ে যাব, মানে কি ডি এর মানটা পেয়ে যাবো। এর জন্য আমরা কি করতে পারি? আবার এই যে আগের নিয়মে ডি এর মানটা বের করতে পারি পিথাগোরাস সূত্র দিয়ে। আমরা একটু মুছি। হ্যাঁ, এখানে এটার সাথে তোমরা আবার এটা যোগ করে দিতে পারো যে ডি সমান কত? 12 মিটার। অতএব এবার লিখতে পারো, এই যে ওই সময় তোমরা লিখতে পারতো যে এখানে কি ছিল? এ সি ডি ত্রিভুজ হতে, এবার লিখতে পারো কি? ডি ডি ই ত্রিভুজ হতে, ডি ডি ই ত্রিভুজ হতে সি সমান কিভাবে বের করতে পারে? আগের নিয়মে সি, এই পিথাগোরাস সূত্র অনুযায়ী যে ত্রিভুজ কত? 16 স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার। ভূমি কত? সি ই প্লাস হচ্ছে 12 লম্ব স্কয়ার। বা আমরা সিটাকে এক পাশে রাখবো, বাকি অন্য পাশে দিয়ে দিব। 16 স্কয়ার প্লাস হচ্ছে এই পাশে মাইনাস, কি এটা প্লাস অবস্থায় আছে। 12 স্কয়ার হল হচ্ছে সি স্কয়ার, তাই না? স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হলে রুট হয়ে যাবে। এটা দেখো আগেরটার মতো হয়ে গেছে, যে ওই যে ডিএফ এর মান যত ছিল, আমাদের সি এর মানও ততই বের হবে। দেখো সি এর মান কত বের হয়? এটাকে রুটের বসে 10.58 ছিল না? হ্যাঁ, 58। তাহলে সি সমান 10.58 পাইছি।
এখন দেখো তো আমরা ডি কি লিখতে পারি, এই যে ডি সি প্লাস হচ্ছে সি, অতএব ডি ইকুয়াল হচ্ছে যে ডি সি, ডি সি প্লাস হচ্ছে ডি সি প্লাস হচ্ছে ডি সরি সিই সি। তাহলে ডিসির মান কত 20 আর সির মান কত 10.58 সমান কত হয় 30.58 মিটার। তাহলে এটার মান কত পেয়েছি আমরা 30.58। এটার মান কত, এটার মান তো আমরা জানি না তাই না, এটার মান কিন্তু জানি যে দেখো বি সমান হচ্ছে 12। তাহলে আমরা কি এটা বিডি মানে তো কর্ণ তাই না, তাহলে বিডি আমরা ত্রিকোণমিতির যে সরি ওই সমকোণী ত্রিভুজের যে সূত্র আছে ওইটা দিয়ে আমরা বের করতে পারি। সমকোণী ত্রিভুজের কি সূত্র আছে, পিথাগোরাসের যে অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ কি এখানে বিডি স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার, অতএব বিডি স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস 30.58 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার। এটা আমরা যদি কি করি বিডিটাকে পাশে রাখি তাহলে বাকি সব অন্য পাশে দিয়ে দিলে রুট হয়ে যাবে 30.58 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার সমান কত আসে 30.58 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার মানে হচ্ছে 32.85 মিটার। এখন দেখো এই যে প্রথম ম্যাথটা এবং দ্বিতীয় ম্যাথটা দুইটা ম্যাথে সেম টাইপেরই, যদি তোমরা চিত্রটা আঁকাইতে পারো বুঝে তাহলে এই ম্যাথ একেবারে ইজি। তো দেখো আমরা প্রথমটা চিত্রটা আঁকাই, বলা আছে যে আমরা কি বলছে যে একটি চতুর্ভুজের বাহু চারটি যথাক্রমে 27, 36, 30, 25 মনে করি এ বি সি ডি একটি কি চতুর্ভুজ এ বি সি ডি কি চতুর্ভুজ হলে যে আমাদের কি বলছে দেখো এখানে প্রশ্ন বলা আছে যে প্রথম দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ সমকোণ হলে ক্ষেত্রফল কত। তার মানে কি প্রথম দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ সমকোণ, সমকোণ মানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবো একটি লম্ব, যখন একটি লম্ব থাকে তখন আমাদের কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ। তাহলে অবশ্যই কি চতুর্ভুজের একটা বাহু আমাদের কি হবে যে সরি একটা কোণ আমাদের কি হবে সমকোণ হবে। আমরা দেখি সমকোণ যেতে হবে একটা আমরা লম্ব এঁকে নিই। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা বি ধরি, এটা যদি এ হয় তাহলে আরেকটা এটার মান কত 27 আর কি বিসি, বিসি সমান হচ্ছে 30, এবার হচ্ছে সরি 36 মিটার, আর পরে হচ্ছে সিডি সমান কত 30 মিটার, 30 মিটার। তারপর হচ্ছে এডি সমান কত 25 মিটার। তাহলে কি এখানে একটা কোণ কি সমকোণ তাই না 90 ডিগ্রি। আমরা দেখো এটা কোন সূত্রের মাঝে পড়ে না এই ম্যাথগুলো করার, তাহলে আমরা কি করতে পারি এখানে আমরা একটা কর্ণ বিবেচনা করি, এটা যদি কর্ণ হয় তাহলে দেখো তো আমাদের দুইটা ত্রিভুজ হয়ে গেছে না, দেখি এ সি বি, এ সি বি একটা ত্রিভুজ এবং এ সি ডি, এ সি ডি একটা ত্রিভুজ। তো দুইটা ত্রিভুজ হয়ে গেছে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা কি বের করে যোগ করি তাহলে আমাদের সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে না। হ্যাঁ অবশ্যই। তাহলে এটার ক্ষেত্রফল কি দেখো এ সি বি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি গুণ লম্ব, তাই তো। দেখো তো এখানে হাফ তো সূত্রের, আর ভূমি কত এই যে 25, লম্ব কত এই যে সরি 25 না এখানে ভূমি হচ্ছে ধরো 36 আর হচ্ছে লম্ব হচ্ছে আমরা যেহেতু এসিবি ত্রিভুজ বিবেচনা করতেছি তাই না, ভূমি হচ্ছে কত 36, লম্ব হচ্ছে কত 27। আমাদের তো এটা বের করতে হবে। এখানে দেখো একটা জিনিস এ ডি সি এর ক্ষেত্রফল কি দেখো আমরা তো এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 25, আর একটা বাহু তো আমরা জানি না, এটা কিভাবে বলবো যে এটা কি সমকোণী না বিষমবাহু না সমদ্বিবাহু, এটা তো আমরা বলতে সমদ্বিবাহু তো হওয়া সম্ভবই না, সমবাহু হওয়া সম্ভব না, কারণ কি দুইটা বাহু দ্বিবাহু হওয়া সম্ভব কিন্তু সমবাহু হওয়া সম্ভব না, কারণ দুইটা বাহু ভিন্ন হয়ে গেছে অলরেডি। দ্বিবাহু হবে না কারণ এটা কি এটা অতিভুজ সমান হয় না তাই না।
হবে না। আচ্ছা দেখো এবার কি এ সি ডি, এসিডি ত্রিভুজের জন্য আমাদের কি দরকার? ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এ সি দরকার। এ সি আমরা কিভাবে বের করতে পারি? দেখো তো এই যে এ বি সি যেহেতু একটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে যেহেতু দুইটা বাহুর মান দেওয়া আছে, আমরা তৃতীয় বাহু বের করতে পারি না? হ্যাঁ বের করতে পারি। দেখো এ সি সমান এ সি সমান হচ্ছে রুট ওভার, দেখো অ্যাসিডটা যেহেতু অতিভুজ, অতিভুজ সমান কি জানি আমরা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি হচ্ছে 36 স্কয়ার প্লাস হচ্ছে 27 স্কয়ার। এই স্কয়ারটাকে আমরা এই পাশে দিলে রুট হয়ে যাবে। তাহলে এটা কত আসে? রুট ওভার 36 স্কয়ার প্লাস হচ্ছে 27 স্কয়ার আসে আমাদের কত আছে সমান 45 আসে, 45 মিটার। এখন আমরা ত্রিভুজ বি কোনটা এসিবি, এসিবি এর ক্ষেত্রফল এ সি বি এর ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমি গুণ কি লম্ব না ভূমি কত? ভূমি হচ্ছে 36 হচ্ছে 27 সমান হাফ ইন্টু 36 গুণ 27 মান আসে হচ্ছে 486 বর্গ মিটার। দেখো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাইছি, এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এটার মান কত বের হয়েছে আমাদের 45, তাই না? 45 মিটার। এখন ত্রিভুজ পরটা কি এ সি ডি, তাই না? এ সি ডি এর ক্ষেত্রফল সমান কি জানি আমরা? যেহেতু দেখো তিনটা বাহু অসমান, তিনটা বাহু অসমান হলে আমাদের কি সূত্র পড়ে? বিষমবাহু ত্রিভুজের সূত্র পড়ে না? বিষমবাহু ত্রিভুজের সূত্র সমান আমরা জানি কি জানি s ইনটু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি, তাই তো? এখন s টা বের করতে করতে s মানে কি অর্ধপরিসীমা 45 প্লাস 30 প্লাস 25 ভাগ হচ্ছে 2, কত আসে? 25 প্লাস 30 প্লাস 45 ভাগ হচ্ছে 2, অর্থাৎ এর সমান আসে হচ্ছে 50। আমরা এটা যদি মান বসাই দিই সমান হচ্ছে 50, 50 মাইনাস হচ্ছে কত 25, 50 মাইনাস 30 একটা কি আছে 50 মাইনাস হচ্ছে 45, তাই তো? 45 তাহলে আমাদের ত্রিভুজের 50 ইন্টু 50 মাইনাস 35, সরি 35 না 30 ইন্টু হচ্ছে 50 মাইনাস 25 ইন্টু হচ্ছে 50 মাইনাস 45, এর আনসার আসে হচ্ছে 353.55 বর্গ মিটার। এখন দেখো তো এই এসিডি আর এসিবি, যে এসিডি এবং এসিবি ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই তাহলে তো আমরা এ বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না? অবশ্যই। দেখো তো এখানে লিখি তো মুছে ফেলি, অতএব এ বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, যেটা যোগ করে দাও কত পাইছি 353.55 যোগ হচ্ছে 400 কত ছিল 86, কত বের হয় 800, লিখি 839.55 বর্গ মিটার। এটা হচ্ছে আনসার। এখন 2 নম্বর ম্যাথটা দেখো। 2 নম্বর ম্যাথটা সেমই, শুধু চিত্র বুঝতে হবে। দেখো চতুর্ভুজের বাহু যথাক্রমে 12, 12, 8 ও 10 মিটার হলে এবিসিডি চতুর্ভুজের বা প্রথম দুটি বাহুর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত? এখন দেখো তো আমরা যদি ধরি ওটার মতোই মনে করি এ বি সি ডি একটি কি চতুর্ভুজ, চতুর্ভুজ
তাহলে কি মধ্যবর্তী কোণ কি বলছে? দেখো প্রথম দুটি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে কি 60°। দেখো এটা কত? যদি এটা এ, এটা বি, সি। দেখো এটা যদি 12 হয়, যে প্রথমটা 12 আবার দ্বিতীয়টা হচ্ছে কি 12, আর হচ্ছে সি, আর হচ্ছে বি, এটা কত 8, আর এটা হচ্ছে 8, হ্যাঁ 8ই ধরো হচ্ছে 8, এটা হচ্ছে 10। ওকে, এটা হচ্ছে ডি। এখন দেখো আমাদের এটার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো সূত্র ফেলতে পারি না, কিন্তু একটা জিনিস যদি তোমরা খেয়াল করো যে আমাদের যে এসিটা আছে, এসিটা কিন্তু আবার 12 কি হয়ে যাবে, এসির মানটা হয়ে যাবে 12 মিটার। কেন 12 মিটার হবে? দেখো আমরা যখন দুইটা বাহু সমান থাকে, দুইটা বাহু, যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে এবং মধ্যবর্তী, এদের মধ্যবর্তী কোণ যদি 60° হয়, তো বাকি সবগুলা কোণ কি 60° হয়। আর যদি সবগুলা কোণ 60° হয়, তখন তোমরা জানো এটা সমবাহু। তো সমবাহু হইলে এটা আমাদের কি হবে, এই যে চতুর্ভুজটার কর্ণটা আছে, এটা আমাদের কত ডিগ্রি, কত মিটার হবে, 12 মিটার। আচ্ছা, যেহেতু আমরা এটা 12 মিটার পেয়ে গেছি, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের এই যে এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি না? আর এবং কি এ সি বি, এ সি বি, তাই না? ত্রিভুজ প্লাস আবার কি এ সি ডি, এ সি ডি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা কি করে দিই, যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো, এই সম্পূর্ণ চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবো না? এখন এটা কিভাবে নির্ণয় করতে পারো, দেখো এটা কি হয়েছে, নিচের যে এসিডি হয়ে গেছে, এটা বিষমবাহু ত্রিভুজের, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের, এই যে এখানে যে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি, এটা সূত্র পড়ে গেছে। আর এটা কি এসিবি, এসিবিটা পড়ে গেছে কি আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এসিবির ক্ষেত্রে আমরা কি ফেলবো, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফেলবো, এবং এটার ক্ষেত্রে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে এটার মতো যোগ করে দিলে কি হয়ে যাবে, মানটা আমাদের বের হয়ে যাবে, যে ক্ষেত্রফল সম্পূর্ণ এবিসিডি ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আশা করি এই ম্যাথটা নিজেরাই করতে পারবা। আর যদি বেসিকটা বুঝে থাকো, এটা নিজেরা পারার কথাই, ঠিক না? তো তোমরা নিজেরা ট্রাই করবে এই ম্যাথটা করার।